সো হে গাইস, কি অবস্থা সবার? তোমাদের ভালোবাসার টানে মেঘে ঢাকা আকাশ গল্পের দ্বিতীয় তৃতীয় পার্ট নিয়ে আসলাম আবার। তাহলে চলো শুরু করা যাক। কখনো ভাবিনি কাছের মানুষগুলো একসময় দূরে চলে যাবে। আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমার সাথে কখনো এত কষ্ট নিয়ে কথা বলেনি। আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসেবে ব্যর্থ। যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে, সেই সন্তানের মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আমার ভিতরটা পুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো। কিন্তু আমি মরতে চাই না, জবাব দিতে চাই ওইসব মানুষদের যাদের কারণে আমি আজ নিঃস্ব। আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল, কোথায় যাব, কি খাবো, কি করব, এরকম হাজারো চিন্তা মাথায় এসে বাসা বাঁধতে লাগলো। এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না। সারাদিন যাই করি না কেন, দিন শেষে মায়ের হাতে খাবারটা পেতাম। আরামে চিন্তাহীনভাবে তুলতুলে নরম বালিশে মাথা রেখে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি পারবো? পারবো না। কারণ এখন আমার ওপর বাবা নামক বটগাছটা আর নেই, যার ছায়ায় আমি এতদিন বেঁচে ছিলাম। আজ সেই মানুষটা তার ছায়া আমার ওপর থেকে সরিয়ে নিয়েছে। কিছুক্ষণ পরেই আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে যাব। জানি না আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কিনা। বাবাকে বলে রাতটা থেকে যেতে চেয়েছিলাম। মা আর বোনের সাথে শেষবারের মতো গল্প করতে চেয়েছিলাম, কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি। ওই তো বোনটাকে আজ কত সুন্দর লাগছে, টেবিলে বসে বই পড়ছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো, আমাকে দেখে বলল, ভাইয়া কিছু বলবে? আমি কিছু বলতে পারলাম না। 2 মাস হতে চললো, ঠিকমতো আমার সাথে কেউ কথা বলে না। বোনটাও কথা বলেনি, আজ আমার সাথে কথা বলল। তাহলে কি বাবার মতো সেও জানে আজকের পর থেকে তার ভাইটাকে আর সে চাইলেও ভাইয়া ডাকতে পারবে না? শেষবারের মতো ভাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বউ সাজাবো। বোনকে বউয়ের সাজে দেখার ইচ্ছে বোধহয় সব ভাইয়ের পূরণ হয় না, আমারও হবে না। তাতে কি, মানুষের জীবনে তো আর সব ইচ্ছে পূরণ হয় না, আমারও হবে না। তবে মনের ভিতর দুঃখটা থেকেই যায়। শেষবারের মতো বলতে ইচ্ছে করছিল, আরেকবার ভাইয়া বলে ডাক। তোর মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আমি বললাম না। কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে? অথচ আজকের পর থেকে এই ডাকটা না শুনে আমাকে প্রতিটা রাত কাটাতে হবে। মায়ের রুমে যখন গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না, আমার মুখটা দেখতে চায় না। কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না। অনেক কষ্ট হয়। তাহলে কি মা ও বাবার কথাটা জানে? তাহলে যে বাবা মাকে বলতে না বললো? বাবার মতো মাও আমাকে ঘৃণা করে, সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মা কোনো কথা বলল না। তখনও মা অন্যদিকে চেয়ে আছেন। আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছে কিংবা পায়নি। যখন আমি চলে আসতে নিলাম ঠিক তখন মা আমার সাথে কথা বললেন। মায়ের কথা শুনে আমার ভিতরটাতে এত এত ভালো লাগা কাজ করলো, যেটা আমি পাঠকদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হলো। মা যখন বলল, কিছু বলবি বাবা? তখন আমি জল মুছতে মুছতে মায়ের দিকে এগিয়ে গেলাম। বলতে চাইলাম, মা দেখো, বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। আমার কারণে নাকি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমিই বলো মা, আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? কখনো কি থেকেছি? জীবনে একটা রাতও তোমাদেরকে ছাড়া কাটাইনি। 1 বছর কিভাবে থাকবো? বাবা কি জানে না আমার যাওয়ার কোনো জায়গা নেই? বাবা কি জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নেই? বাবা কি জানে না তোমার হাতের রান্না না খেলে আমার পেটে খাবার হজম হয় না? তুমি বাবাকে বলে ম্যানেজ করো মা, আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। যতদিন বাঁচবো তোমাদের মাঝেই আমি বেঁচে থাকবো। তোমাদের ছাড়া আমার জীবনটা অপূর্ণ। কিন্তু আমি বলতে পারলাম না। বাবার সেই কথাটা মনে পড়ে গেল। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা বলল, কাঁদিস কেন, কি হয়েছে তোর, আমাকে বল। আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না, শুধু বললাম, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে হয়েছে। তবে বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি। তোমার ছেলে কি এমন কাজ করতে পারে? তুমিই বলো। আমার প্রতি তোমার বিশ্বাস রেখে বলো, আমি কি এমন কিছু করতে পারি? মা কিছু বলল না। আমিও কথাগুলো বলে চলে আসি। জানি না মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা, সেটা নিয়ে ভাবছিও না। এখন বিশ্বাস করলেই তো আমার হারানোর দিনগুলো ফিরে আসবে না। আমার 22 বছরের জীবনে এভাবে কখনো মাকে জড়িয়ে ধরেনি। হয়তো লজ্জায় কিংবা সংকোচ, যে কারণেই হোক না কেন, কখনো মাকে জড়িয়ে ধরা হয়নি। তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম। মাকে জড়িয়ে ধরার কাদার মতো সুখ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম তখন মনে হলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরে আছি। এখন রাত প্রায় 12টা বাজে, বাসার সবাই ঘুমিয়ে গেছে। বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা যেন কেউ জানতে না পারে, সেটাই করছি। সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না, আবার থাকার মতো অবস্থাতেও নেই। আমি বাড়ির বাইরে চলে এসেছি, আর চাইলেও এই বাসায় যেতে পারবো না। কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই। তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই না। তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি। শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না। অথচ আমি আশা করেছিলাম বাবা আমার চলে যাওয়াটা দেখবে, শেষবারের মতো আমাকে দেখবে, কিন্তু এমনটা হলো না।
ফোনটা আবার হাতে নিলাম। অন্তত কয়েকটা রাত কারো না কারো বাসায় থাকতে হবে। এত রাতে কার বাসায় যাব এটা ভাবতেই মনে হলো এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না। আজকের রাতটা হয় ফুটপাতে কাটাই। কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো, আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষ হয়ে গেলাম। যদিও আমি জানি আমার আর ফুটপাতের মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই এখন, কারণ তাদের মতো আমারও এখন কোনো আপন মানুষ নেই। কিছু সময় আগে সবকিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে। এখন আমি একা, বড়ই একা। আমার জীবনে আপন কিংবা পর কেউ নেই। আমার একাকিত্বের জীবনের শুরু আজ। জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকে থাকতে পারবো। ফোনটা চেক করতে দেখলাম 72টা মিস কল। মিলির সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি। একবার শুধু দেখছিলাম। মিলি অনেকবার ফোন দিয়েছে, তখন ফোনে কথা বলার মতো অবস্থা ছিল না, তাই এড়িয়ে গিয়েছিলাম। আমি নিজেই মিলিকে ফোন দিতে চাইলাম, কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে। এত রাতে মিলি হয়তো ঘুমিয়ে গেছে, তাই ফোন দিব কি দিব না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। সবশেষে যখন রাতটা কোনো ক্রমেই পার হচ্ছিল না, তখন মিলিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে মিলি ফোন ধরে ফেলবে এটা ভাবিনি। তার মানে এতক্ষণ সে জেগেছিল। ফোন রিসিভ করে মিলি খুব কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? নিজেকে কি মনে করো তুমি? এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ, আমাকে ইগনোর করছো। কতবার ফোন দিয়েছি হিসাব করছো? আমার তোমাকে এড়িয়ে চলা উচিত, সেখানে তুমি আমাকে এড়িয়ে চলছো। ব্রেকআপের পর তুমি যদি একটিবার ফোন দিয়ে সরি বলতে, তাহলে আমি সব ভুলে যেতাম, তোমাকে বুকে টেনে নিতাম। কিন্তু সেটাও করনি। কেন করনি? তোমার ইগোর কারণে, তাই তো? আর যখন এতদিন পর নিজ থেকে ফোন দিলাম, তখন তুমি আমার ফোন ধরতে চাও না, ফোনটা কেটে দাও। আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা। তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে 1 বছরের জন্য বের করে দিয়েছেন। 1 বছরের জন্য না, সব সময়ের জন্য। কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনোদিনও পা রাখতে পারবো না। কিন্তু বললাম না। আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আমি। আর মিলি আমার এখন কেউ না। তাকে বললে হয়তো সে মজা নেবে। সুখের সময় মানুষকে বলা যায়, মানুষের সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই, তাহলে মানুষ মজা নেবে। আমিও আমার দুঃখটা শুধু আমার মাঝেই লুকিয়ে রাখতে চাই, কাউকে বলতে চাই না। আমি মিলিকে বললাম একটু সমস্যা হয়েছিল, তাই ফোনটা ধরিনি। সমস্যা নেই, তুমি তোমার যত রাগ আছে আমার উপর ঝাড়তে পারো, আমি কিছু মনে করব না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার উপর কোনো অভিযোগ রেখো না। আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয়। তার ফোন রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না। হয়তো আমার কাপুরুষের মতো আত্মসমর্পণ সে মেনে নিতে পারেনি, তাই ফোনটা রেখে দিয়েছে। মিলি আবার আমাকে ফোন দিল। এবার সে কিছুটা নরম হলো আমার প্রতি। হয়তো সে বুঝতে পেরেছে আমি ভালো নেই। মিলি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি কিছু বললাম না। মিলি আবারও জিজ্ঞেস করলো, আমি এড়িয়ে গেলাম। মিলি আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দিবে। যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো, না হলে বলবো না। তখন মিলি বলল, কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ? খারাপ কিছু না তো? তখন আমি হেসে বললাম, ধরে নাও তাই, খারাপ কিছুই জানতে চাইবো তোমার থেকে। আমার হাসি শুনে মিলি খুশি হতে পারলো না, কারণ আমার হাসি সুন্দর ছিল না। তাই হয়তো মিলি মন খারাপ করে বলল, তোমার হাসিটা আগের মতোই আছে। একটা মানুষ এত বিশ্রী ভাবে হাসতে পারে, তোমার হাসি না দেখলে বুঝতাম না। আমি আবারও বিশ্রী হাসি দিয়ে বললাম, মিলি এই 2 বছরে কি তুমি কখনো আমাকে মনে করেছো কিংবা আমার জন্য চোখের জল ফেলেছো? মিলি খুব সহজেই বলল, তোমাকে মনে করেছি ঠিকই, তবে তোমার জন্য কখনো চোখে জল আনিনি। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম মিলির অতটা কাছের মানুষ আমি কখনো হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসাতে সে চোখের জল ফেলবে। কিছু মানুষকে ভালোবাসলেও তাদের কাছের মানুষ হওয়া যায় না। আমি হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম। আমি কিছুটা সময় নীরব থাকলাম, তারপর বললাম, আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে বিশেষ কেউ এসেছিল কিংবা কারোর সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার? আমার এমন কথা শুনে মিলি অনেকটাই সারপ্রাইজ হয়ে গেল। তবুও সে খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল, ঠিক তোমার মতো করে হাসতো, তোমার মতো করে কথা বলতো, তোমার মতো করে অভিমান করতো। ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম, কিন্তু এক সময় ও আমার জীবন থেকে চলে গেল। কি কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার কাছে অজানা। মিলির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার। বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। মনে হলো বুকের ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হয়ে আসতে চাইছে। নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কার না খারাপ লাগবে? আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষ হয়তো আমাদেরকে এখনো ভুলতে পারেনি, আমাদের জন্য এখনো মাঝরাতে একাকী নীরবে চোখে জল ফেলে। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনেই রাখে না, আমাদের জন্য কাঁদে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অন্য কারো চোখের জল মুছে দেওয়াকে নিজের জীবনের সার্থকতা মনে করে। আমাদেরকে মনে করার সময় তার হয় না। আমি দুঃখ প্রাকান্ত মন নিয়ে মিলিকে বললাম, ছেলেটা বুঝে আমার থেকে অনেক সুন্দর ছিল, তোমাকে অনেক ভালো রাখতো। তখন মিলি বলল, সেটা জানি না, তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি বললে ভুল হবে। ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি, এর জন্যই হয়তোবা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি। আমি বললাম, তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনোই ফোন দিতা না, আমার সাথে যোগাযোগ করতে না, তোমার বিচ্ছেদটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে। মিলি বলল, হ্যাঁ এমনটা ধরে নিতে পারো। আমি বললাম, আচ্ছা বলো তো আমাদের দুজনের মাঝে এখন তোমার কাকে বেশি মনে পড়ে? মিলি বলল,
তোমাকে বেশি মনে পড়ে। ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো। তোমার সাথে অনেকবার যোগাযোগ করতেও চেয়েছি, কিন্তু পারিনি। তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমি বললাম, খুব ভালো লাগলো। আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে। মিলি বলল, আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসেনি? আমি বললাম, সেটা তো তুমি জানো, এ কারণেই তো আজ আমি নিঃস্ব। যাই হোক, এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চাই না। তোমাকে একটা কঠিন প্রশ্ন করি, তোমার জীবনে তো দুইজন ছেলে এসেছিল, আমি আর ওই ছেলেটা যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তুমি বলতে পারবে এই দুইজন মানুষের মধ্যে তুমি কাকে সত্যিকারে ভালোবেসেছিলে, মন থেকে নিজের করে চেয়েছিলে? মিলি বলল, তোমাকে। আমার এখন ওই ছেলেটার কথা মনে হয় না, কিন্তু তোমাকে মনে হয়। ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে ভুলতে পারিনি। আমি বললাম, মিলি, তোমার মন অনেক মিথ্যে কথা বলে, মনকে বোঝাও, এত মিথ্যা ভালো না। সত্য কি জানো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে কখনোই তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না, দ্বিতীয় কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে ভুলে যেতে না। তখন মিলি বলতে শুরু করলো, মানুষকে একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায় না। আমি একটা মেয়ে হয়ে বলছি, তুমি হয়তো জানো না, কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে। তারা কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে চিরদিনের জন্য নিজেকে জড়ায়নি? আমি না হয় রিলেশনে জড়িয়েছি, কিন্তু তুমি কি করছো? তোমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছো। তাহলে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসতে, যার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছো? তখন আমি বললাম, আমি তোমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে চাই না, কিংবা বিশ্বাস করাতেও চাই না আমি নির্দোষ। যেখানে আমার বাবা মাকে বিশ্বাস করাতে পারিনি, সেখানে তোমাকে বিশ্বাস করিয়ে কি লাভ? এমন তো না যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আমি আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব। মিলি ফোনটা রেখে দেয়। কেন এমন করলো জানি না। পরে যখন ফোন দিলাম তখন তার ফোন বন্ধ পেলাম। এখন প্রায় রাত 1টা বাজে। ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। জনমানব শূন্য স্থানে যেমনটা নীরবতা বিরাজ করে, ঠিক সেই রকম নিস্তব্ধতা বিরাজ করছে এখন। দুই একটা কুকুর মাঝে মাঝে ঘেউ ঘেউ শব্দ করে ওঠে, এছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমার একটু ভয় হতে লাগলো। এত রাতে একা কখনো এমন অবস্থায় পড়িনি, তাই ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু না। হঠাৎ করেই দূরের একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল। হলুদ শাড়ি পরা একটা মেয়ে বসে বসে ফোন টিপছে। ভয়টা যেন আরো তীব্র হতে লাগলো। এত রাতে তো কোনো মেয়ে এখানে থাকার কথা না। তাহলে কি কোনো ভূত পেতনি? পেতনিরা কি হলুদ শাড়ি পরে নাকি সাদা শাড়ি পরে? পেতনি হলে নিশ্চয়ই হলুদ শাড়ি পরতো না। আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো। তার মানে ভূত হওয়ার কোনো চান্স নেই। ভয়টা কিছুটা হলেও কেটে গেল। আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো। একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা, মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয়ও আমাকে দেখে পেল না, বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? এত রাতে এখানে কি করছেন? আমি মেয়েটার প্রশ্ন শুনে থমকে গেলাম। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আমি তো একটা ছেলে, তাই এত রাতে একা ঘোরাটা খুব কমন বিষয়। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন, তাও আবার গায়ে হলুদ শাড়ি? তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। মেয়েটা বলল, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওর আসার কথা 12টার সময়, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো আসলো না। তাই বাধ্য হয়ে বসে আছি। ও আসলেই ওর সাথে চলে যাব। আমি তার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য বললাম, বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন? তখন মেয়েটা কপাল কুঁচকে বলল, এটাও বলতে হবে? কাপড় চোপড় দেখে বুঝতে পারছেন না? বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল, তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছি। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ও আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন, দেখেন কোথায় আছে, তাহলেই তো হয়। তখন মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম? সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ দেখাচ্ছে। আমার কথা বাদ দিন, আপনি এত রাতে এখানে কেন? আপনারও কি আমার মতো সেম কেস নাকি? গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাবেন? আমি বললাম, না না, এমন কোনো কিছু না। তখন মেয়েটা বলল, তাহলে কেমন কিছু? মানে কি জন্য এত রাতে এখানে তলপাতলপি নিয়ে ঘুরছেন? আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরে ফেললো। একজন 27-28 বছরের যুবক আমার কলার চেপে ধরলো। মেয়েটাও প্রচন্ড ভয় পেতে লাগলো। গাইস, পরের পর্বগুলো দেখতে চাইলে চ্যানেল হলে সাবস্ক্রাইব এন্ড পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন।